অনিশ্চয়তায় না রেখে নির্বাচনের তারিখ দিন অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল। ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। আর যেন না আসে কোনো স্বৈরাচার, বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 14, 18 ও 24 নির্বাচনে রিটার্নিং অফিসার 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসর, 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ আদালতের। কুয়েটে সব ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড, সংঘাতে দায়ীদের খুঁজে বের করতে তদন্ত কমিটির কাজ শুরু। অমর একুশের প্রথম প্রহরে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাংলাদেশ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশপাশে ব্যাপক নিরাপত্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে বলেছেন জাতিকে অনিশ্চয়তায় না রেখে নির্বাচনের তারিখ ঘোষণা করতে। নিজেদের মাঝে ঐক্য নষ্ট হয় এমন কথা না বলতে অন্য দলগুলোর প্রতি আহ্বান তার। কুমিল্লার লাকসামে দলের জনসভায় তিনি বলেন, বর্তমান সরকারকে কাজ করার সুযোগ দিতে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি। প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লা থেকে আহমেদ সারোয়ারের রিপোর্ট, ক্যামেরায় আরিফুল ইসলাম মাসুম। বৃহস্পতিবার বিকাল 3টায় আনুষ্ঠানিক সমাবেশের কাজ শুরু হলেও দুপুরেই লাকসাম স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে। রাষ্ট্র সংস্কারে বিএনপি উপস্থাপিত 31 দফা বাস্তবায়নে কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম মনোহরগঞ্জ বিএনপি আয়োজিত জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন বিকাল 3:30টার দিকে। জনসভায় গুমের শিকার লাকসাম বিএনপির হিরু হুমায়ুনকে স্মরণ করে মহাসচিব বলেন, তাদের মতো বহু নেতাকর্মীর জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের অত্যাচারে জনগণ এতটাই অতিষ্ঠ ছিল যে পদত্যাগ করেও তারা পার পায়নি, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের 700 নেতাকর্মীকে, এমপিকে তারা এইভাবে গুম করেছে। সিলেটের ইলিয়াস আলী, আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল, আজ পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়। এইভাবে তারা প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে। আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই। মামলা আছে না? প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। মহাসচিব বলেন, আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। বিএনপি দেশকে সুন্দরভাবে গড়তে চায় জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক, এটা কেউ চায় না। তাই দলের পক্ষ থেকে 31 দফা দেয়া হয়েছে। আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কার জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা, সত্যিকার করতে বলেন তো, আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন? মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলে অসুখ করে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি যে এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে। আবারও দলের নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, লাকসাম, কুমিল্লা। এদিকে গণতন্ত্রের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে দাবি করে ভোটের দাবিতে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। বলেছেন, মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, সংস্কারের জন্য নয়। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বানও তাদের। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় যোগ দেন। আলোচনা সভায় মহান ভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে বিএনপির নেতারা বলেন, ভাষা আন্দোলন থেকে মানুষ তার অধিকারের জন্য লড়েছে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে মানুষ আবারও প্রয়োজনে রাস্তায় নামবে বলে তারা হুঁশিয়ারি দেন। বর্তমান যে ক্ষমতাসীন দল হয়েছে, যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। তা আমরা কি জন্য জীবন দিলাম? এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। আমরা তো বলি না যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাকে খুশি বেছে নেই।
চলমান রাজনীতির প্রসঙ্গ তুলে দলটির নেতারা বলেন, বর্তমান সরকার কি করছে মানুষ তা দেখছে। মানুষ গণতন্ত্র দেখতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তারা। মহান একুশের যে শহীদদের স্মরণে আমরা কালো ব্যাজ পড়ি, যারা তাদের সম্পর্কে লেখালেখি করেন তাদের প্রায় সবাই বলেছেন লোক শহীদের সংখ্যা আরো বেশি ছিল। শহীদ জিয়ার হাতে করা দল বিএনপির হাতে আসে, তাহলে যেন এই বিষয়টি অনুসন্ধান করা হয় এবং আরো যারা শহীদ হয়েছেন সেই সময় তাদের জন্য প্রকৃত মর্যাদা প্রদান করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। এটা অস্বীকার করা যাবে না, কেননা বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে। তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না। নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। গণদাবি মেনে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আর যেন কোনো স্বৈরাচার না আসে এজন্য সকলকে সজাগ থাকতে হবে। বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে 7ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় ডক্টর ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে উপযোগী করে তুলতে হবে। স্কাউট জীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, 7ম কমটেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য স্যানিটেশন নিশ্চিত করার সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে সরকার সবসময় স্কাউটদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে এই দেশকে। আর যেন এই দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে, সেই সুযোগের যথাযথ ব্যবহার করতেই হবে। আমরা সকলে মিলে সত্যিকারের একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 17 জন বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী দলকে 21 পদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে 21 পদক তুলে দেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে বলেও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট রোকনুজ্জামানের। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মরণোত্তর 21 পদকে ভূষিতদের মধ্যে রয়েছেন ছুটির ঘণ্টা ছবির পরিচালক আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরজ চন্দ্র বড়ুয়া, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ ও কথা সাহিত্যিক শহীদুল জহির। 21 পদকজয়ী বিশিষ্টজনদের হাতে প্রধান উপদেষ্টা পদক তুলে দেন। তাদের মধ্যে রয়েছেন সঙ্গীতে ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও শিল্পকলায় রোকেয়া সুলতানা, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবান মুস্তফা, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। সাফজয়ী নারী ফুটবল দলের পক্ষে পদক নেন দলনেতা সাবিনা খাতুন। 54 বছর আগে 1971 সালে মাত্র 17 বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে উপন্যাসের চাইতে অধিক বড়। আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি। আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে। আমি প্রতিবাদী। এর আগে বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি,
এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। আমার কেস চলছে, একজন অভিযুক্ত ব্যক্তি যে সমালোচনা করে সে যে পদক পেতে পারে এটা আমাকে আশা দেয়। আজ আমরা এই পদক পেয়ে মনে করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র বিনিময়ে পদকপ্রাপ্তদের ভূমিকার কথা স্মরণও করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 2014, 18 এবং 2024 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, 2014, 18 এবং 24-এর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা একজন ডিসিকেও খুঁজে পাওয়া যায়নি। তারা এই অনিয়মের ভোটের বিরোধিতা করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যাদের চাকরির বয়স 25-এর কম তাদের ওএসডি করা হয়েছে, যাদের চাকরির বয়স 25 হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা আগেই অবসরে গেছেন তারাও রেহাই পাবেন না। তাদের বিরুদ্ধেও মামলার সুপারিশ করা হয়েছে বলে জানান মোখলেসুর রহমান। এর মাধ্যমে প্রশাসনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো অনিয়মে জড়িতরা ছাড় পাবেন না বলেও হুঁশিয়ার করে দেন জনপ্রশাসন সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দিতে, অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। চূড়ান্ত রায় প্রকাশের পর 90 দিনের মধ্যে নিয়োগ বঞ্চিতদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবসান। 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন, কিন্তু 11 সরকার তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়। এর বিরুদ্ধে শুরু হয় বঞ্চিতদের আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ এই নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ মৌখিক পরীক্ষা বাতিলকে বৈধতা দেয়। পরে আপিল বিভাগেও বহাল থাকে বাতিলের সিদ্ধান্ত। 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ পিটিশন দায়ের করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে,
সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। সেই সময়কার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গলা টিপে হত্যা করা হয়েছিল। ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আইনজীবীরা বলছেন রাজনৈতিক কারণেই এমন দুর্ভাগ্য নেমেছিল বঞ্চিতদের ভাগ্যে। আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। চূড়ান্ত রায় প্রকাশের 90 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রচলিত আইন অনুযায়ী জ্যেষ্ঠতাও দেয়া হবে এই নিয়োগ বঞ্চিতদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এখনো উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সব ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রতীকী লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ও নতুন ভিসি নিয়োগের দাবি তাদের। সংঘাতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ আন্দোলনকারীদের 4টি দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়ীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এর মধ্যে মাঠে নেমেছে পুলিশ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুর্বার বাংলা ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। প্রশাসন সহ সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান তারা। ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা অটল। পরিষ্কার বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। ছাত্র শিক্ষক কর্মচারী কেউ রাজনীতি করলেই পড়তে হবে শাস্তির মুখে। সেই সঙ্গে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ আন্দোলন ভিসি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। প্রশাসন ব্যর্থ। এই প্রশাসনকে আমরা চাই না। আমাদের নতুন প্রশাসন, নতুন ভিসি, নতুন প্রভিসি এবং ডিআইডব্লিউ স্যার অনতিবিলম্বে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দিবেন। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ীদের খুঁজে বের করতে আন্দোলনকারীদের সহযোগিতা চেয়েছে তদন্ত কমিটি। এখন তো অডিও, ভিডিও, তারপরে সামাজিক মাধ্যমে অনেক জায়গায় অনেক তথ্য পেয়েছি। তো এটা দিয়ে তো আসলে তদন্ত হয় না, আমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এবং বিবৃতি দেখতে হবে, সবগুলো ক্রস চেক করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারে তৎপর পুলিশ। কুয়েটের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে যে মামলাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, আমরা এই মামলার আসামি গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। ভিসিও হামলায় জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ তার। আগে আমাদের যেটা ছিল যে ছাত্র রাজনীতি বন্ধ ছিল, ইভেন সকল ধরনের রাজনীতি বন্ধ, কিন্তু এরপরও যদি কেউ কিছু করে তাহলে কি হবে এটা বলা ছিল না। কিন্তু আমরা এই সিন্ডিকেট সিদ্ধান্তে এটা করেছি যে কেউ যদি করে তাহলে তার পানিশমেন্টটা কি হবে, সেটা যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকে তাকে চাকরি থেকে বহিষ্কার করা এবং বরখাস্ত করা, এবং ছাত্র যদি হয়ে থাকে তার ছাত্রত্ব বাতিল করা। এদিকে সংবাদ সম্মেলন করে কুয়েটে সংঘাতের ঘটনায় ছাত্র দলকে দায়ী করেছে ছাত্র শিবির। আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। অমর একুশে কাল ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। আলপনায় রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি ঘিরে শহীদ মিনার ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরপর শহীদ মিনার উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। নজরদারিতে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে পুলিশের মনোবল অনেকটাই ফিরে এসেছে। শুধুমাত্র পলাশী দিয়ে জগন্নাথ হল হয়ে শহীদ মিনারে যেতে পারবে সর্বসাধারণ। শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর হয়ে বের হতে হবে। বন্ধ থাকবে বাকি সব রাস্তা।
স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে ২৬ ফেব্রুয়ারি অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২৮ এপ্রিল। হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় আইজিপিকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। অন্য একটি গুমের মামলায় সাবেক এসপি মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে ২৮ মে শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাস্তবতার বাইরে গিয়ে রাতারাতি মূল্যস্ফীতি কমে যাওয়ার প্রত্যাশা না করতে জনগণকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনতে আরও ৬ মাসের বেশি সময় অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে বছর খানেকের মধ্যে সফলতার কোনো সম্ভাবনা নেই। আইএমএফ এর কাছ থেকে কোনো অর্থ না পাওয়ার পরেও রিজার্ভের পতন ঠেকানো বড় অর্জন বলেও উল্লেখ করেন গভর্নর। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। অনুষ্ঠানে সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, ৭১-এর পর এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েনি দেশের অর্থনীতি। জনগণের উপর মূল্যস্ফীতির চাপ কমাতে দেশে বিনিয়োগ বাড়িয়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বাড়ার হারটা হয়তো আমি কমাতে পারি 12%-এর জায়গায় 11 থেকে 10, কিন্তু বেসটা কিন্তু উপরে উঠছে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কিন্তু বেস দিয়ে। এখন সুতরাং তাহলে মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বলি যে মূল সমস্যাটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল সমস্যা হলো আমি কিভাবে বিনিয়োগ বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারি। টেকনোলজিটা যদি আমরা খুব মেটিকুলাসলি ব্যবহার করতে পারি ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেট করতে পারি অল দ্য রেগুলেটরস অ্যান্ড উইথ রিয়েল টাইম বেসিস, সেই ক্ষেত্রেও অনেক ধরনের আর্লি ওয়ার্নিং থেকে শুরু করে এই জিনিসগুলো পাওয়া যাবে। সেমিনারে গভর্নর জানান, মূল্যস্ফীতি ৫% নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। আইএমএফ এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। এক্সটার্নাল সেক্টরের রিজার্ভ পজিশন ইত্যাদি নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। তো ইনফ্লেশনের ব্যাপারে আমি আবার যেটা আমি বারেবারেই বলছি, সেটাই ডে ওয়ানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য হচ্ছে ৭ থেকে ৮% নামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল আমরা এটা পারবো অর্জন করতে। এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে ৫-এর নিচে নামিয়ে আনতে। সময় দিতে হবে অবশ্যই। সাথে যখন এটা ৭-এর নিচে চলে আসবে, পলিসি রেটকে আমরা নামানো শুরু করব। দেশের অর্থনীতির জন্য ব্যাংকিং খাতের সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনের কার্যকর প্রস্তাব উপস্থাপন করা হবে। আমাদের যে দুর্বল ব্যাংকগুলোকে আছে সেগুলোকে যে কোনোভাবেই হোক না কেন ডিপোজিটরের 100% ইন্টারেস্ট প্রোটেক্ট করে আমরা সেগুলোকে রিক্যাপিটালাইজ করে ওভার টাইম, 1 বছরে হবে না, এটা হয়তো 5 বছর লাগবে, ধীরে ধীরে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। পাচার হওয়া অর্থ ফেরানো এবং সম্পদ পুনরুদ্ধারে সফলতার জন্য আগামী সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ তার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। লক্ষ্মীপুর, বরিশাল, চুয়াডাঙ্গা ও নওগাঁ সহ 7 জেলায় সমাবেশ করেছে বিএনপি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন নেতারা। লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের কোনো ম্যান্ডেট নেই, ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। এদিকে বরিশালের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না করে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান নির্বাচন এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান। ফরিদপুর শহরের থানা রোডে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। ময়মনসিংহে দলের আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, সংস্কারের নামে ষড়যন্ত্র হলে বিএনপি তা মেনে নেবে না। নওগাঁ জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, দেশ রক্ষায় জিয়ার সৈনিকরা লড়াই চালিয়ে যাবে।
বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের। সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বাংলাদেশকে একটি সুস্থ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তার বাইরে তাদের আর কিছু করে কিছু করার ক্ষমতা নাই। সরকার হবে তারেক রহমানের সরকার, আগামী সরকার হবে বিএনপির সরকার, আগামী সরকার হবে আপনাদের সরকার। সেই সরকারকে সামনে রেখে আপনারা কাজ করবেন। আমাদের সামনে কঠিন সময়, সেই কঠিন সময়ে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টদের ঐক্য ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ফ্যাসিবাদী শক্তি নানাভাবে আবারও ফিরে আসার চেষ্টা করছে, কারণ তারা চায় না শিক্ষার্থীদের স্বপ্নের প্রত্যাশিত সিস্টেম বাস্তবায়ন হোক। রাজধানীর আফতাবনগরে প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় সার্জিস আলম বলেন, অন্যায়কারী যেই হোক তার সাথে সেই পরিচয়ে কথা বলতে হবে। তা না হলে খুনি হাসিনা তৈরি হয়েছিল 16 বছরে, আরেক স্বৈরাচার হতে সময় নেবে 5 বছর। রাজনৈতিক ও আমলাতন্ত্রের কাছে দেশের বেশিরভাগ মানুষই জিম্মি বলেও মন্তব্য করেন সার্জিস আলম। এ সময় সোয়াস ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোশতাক হোসাইন খান বলেছেন, নির্বাচনের আগে অন্তত কয়েকজন বড় চোরের বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তানজিমউদ্দিন খান বলেছেন, এককভাবে জুলাই আন্দোলনের মালিকানার দাবি ফ্যাসিবাদীর উপাদান। কোনো রাজনৈতিক দল উস্কানি ও বিভেদ ছড়াচ্ছে বলেও অভিযোগ তার। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতেই হবে নতুন সংবিধান। সরকারিভাবে ঘৃণা আর প্রতিহিংসার রাজনীতি প্রমোট করা হচ্ছে, এমন অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জিএম কাদের বলেন, সরকার নিজেদের ইচ্ছে মতো দেশের মানুষকে ফ্যাসিবাদের পক্ষের ও বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। এটা গত সরকারও করেছে, এখন তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ঘৃণা প্রতিহিংসার রাজনীতি থামাতে হবে, প্রতিহিংসার জায়গায় সমঝোতা দেখাতে চান বলেও মন্তব্য করেন জিএম কাদের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। জিএম কাদের বলেন, স্থিতিশীলতা চাইলে সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে চায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি। সম্প্রতি ওমানে অনুষ্ঠিত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সেখানে দুই দেশের শীর্ষ কূটনীতিক একমত হন বলেও জানান তিনি। পানি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাকাত ফেয়ার। 22 ফেব্রুয়ারি রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ভূমিদস্যু ও মামলাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরার তালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। বক্তারা জাতীয় পার্টির নেতা এস.এম. নজরুল ইসলাম ও তার দোসর আব্দুল জলিলের বিরুদ্ধে খাস জমি দখল ও লুটপাটের অভিযোগ করেন। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি স্কিন কেয়ার এক্সপার্ট অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা রেঞ্জের প্রথম পণ্য অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার বাজারে পাওয়া যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাঞ্জেলিনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই আয়োজনে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় জনপ্রিয় অভিনেত্রী নাফিজা তুষিকে। এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার সেলস মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার ফ্যাক্টরি অপারেশন দীপঙ্কর বিশ্বাস সহ অতিথিদের উপস্থিতিতে অ্যাঞ্জেলিনা
হালুনিক বুস্টার এর মোড়ক উন্মোচন করা হয়। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে সমাবেশ করেছে বিএনপি। বিকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অন্যরা। ডাক্তার মোহাম্মদ আবুল কেনানকে আহ্বায়ক করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির 121 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্য সচিব হয়েছেন ডাক্তার ইরফানুল হক সিদ্দিকী আর কোষাধ্যক্ষ করা হয়েছে ডাক্তার জহিরুল ইসলামকে। নতুন এই কমিটির সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান সহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ডাক্তার কেনান বলেন, বিগত 16 বছর ফ্যাসিবাদীরা এই সংগঠনকে কোণঠাসা করে রেখেছিল। ডক্টর খুরশিদ নাহারের ভ্রমণ বিষয়ক বই দূর দ্বীপবাসিনী বের হয়েছে বইমেলায়। পারস্য দেশ ইরানের বিভিন্ন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি সেখানকার সাহিত্য ঐতিহ্য সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর খুরশিদ নাহার। বুধবার অমর 21 গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে কারুকাজ প্রকাশনী। কক্সবাজারের বাংলাবাজার গার্লস হাই স্কুলের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন। সমাপনীতে 24 গণ অভ্যুত্থানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।